হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাসের থ্রুতে আমরা ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞানের সময় ও গতির যে চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম তার থেকে কিছু কোশ্চেন আনসার সলভ করব। ওকে, তো বেসিক্যালি আজকে এটা যেটা তোমরা দেখছো সেটা পার্ট 1, এরপরে পার্ট 2 আসবে, যেখানে মোটামুটি আর মানে বইয়ের বাইরেও কিছু কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনগুলো সেখানে অ্যাড করা আছে। ঠিক আছে, তো স্টুডেন্ট ফার্স্টে আমরা চলে আসি হচ্ছে, দেখো গতি কয় প্রকার ও কি কি। তো দেখো গতি হচ্ছে 5 প্রকার মেইনলি: সরল রৈখিক গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি আর বক্রপথে গতি। ঠিক আছে, তো এবার এটাকে আমি একটু এক্সপ্লেইন করি তোমাদের। সরল রৈখিক গতি কি? যখন কোনো গতি হচ্ছে একটা সরল রেখা বরাবর চলবে। যেরকম যদি আমি বলি হচ্ছে একটা বলকে আমি ছুড়ে দিলাম, মানে একটা মেঝে বরাবর আমি হচ্ছে দূরের দিকে ছুড়ে মারলাম। ঠিক আছে, ছোড়া মানে কি? মানে গড়িয়ে দেওয়া। তাই এরকম যদি করা হয় তাহলে সেটা কি হবে? একটা সরল রেখা বরাবরই চলবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সরল রৈখিক গতি সেটাকে বলা হবে। বৃত্ত গতি কি? কোনো একটি হচ্ছে ধরে নাও যেরকম হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চারপাশে ঘুরছে, তাহলে এটা কি একটা বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এটা হচ্ছে কি বৃত্তীয় গতি। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি যেরকম হচ্ছে লাট্টুর গতি। লাট্টু দেখবে একটা কেন্দ্রকে কেন্দ্রীভূত করেই হচ্ছে তার চারপাশে ঘুরছে, যেরকম পৃথিবী নিজের অক্ষের চারপাশে হচ্ছে নিজে ঘুরতে থাকে। ঠিক আছে, তাহলে এগুলোও কিন্তু হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। ঠিক আছে, এবার চলে আসো মিশ্র গতি। মিশ্র গতি কাকে বলবে? যখন কোনো একটা গতির মধ্যে দু প্রকার গতি পাওয়া যাবে, সেটা মিশ্রর সাথে ঘূর্ণন হতে পারে, বৃত্তীয়র সাথে ঘূর্ণন হতে পারে, এগুলো দেখা যায়, তখন তাকে বলা হয় হচ্ছে মিশ্র গতি। যেরকম এটা পৃথিবীর এক্সাম্পল আমরা নিতে, যেরকম এখানে আমরা পৃথিবীর এক্সাম্পলও নিতে পারি, কারণ হচ্ছে এখানে ঘূর্ণনের সাথে বৃত্তীয় একসাথে দেখা যায়, তো সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে মিশ্র গতি বলতে পারি। আবার আমরা সাইকেলের চাকার গতিকেও কিন্তু এই মিশ্র গতি হচ্ছে মধ্যে রাখতে পারি। ঠিক আছে, লাস্ট চলে আসো বক্রপথের গতি। আচ্ছা, বক্রপথ কি? বক্রপথ মানে হচ্ছে বাঁকামূন্য পথ, বুঝতেই পারছো। তো তোমরা ঘড়িতে অনেকে পেন্ডুলাম দেখেছো, তো পেন্ডুলামটা আসলে কি? পেন্ডুলাম হচ্ছে ঘড়ির মধ্যে তলায় একটা ভারী হচ্ছে দোলক যন্ত্র। ঠিক আছে, এটা হচ্ছে দুলতে থাকে। তো এখানে কি হয়, যখনই হচ্ছে এটা দোলে, দেখবে এটা একটা বাঁকা পথে, মানে একটা কার্ভ মতো পথে কি দুলতে থাকে, তো এটাকেই বেসিক্যালি বলা হচ্ছে বক্রপথে গতি। ঠিক আছে, তো এই বক্রপথে গতি যেটা, এটা হচ্ছে আমাদের এই ঘড়ির পেন্ডুলাম হচ্ছে তার উদাহরণ। ঠিক আছে, চলে আসো 2 নম্বর কোয়েশ্চেন। বলেছে সরল রেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি কোন গতির উদাহরণ? তো এটা হচ্ছে আমাদের মিশ্র গতির উদাহরণ, কারণ এখানে সরল রৈখিক গতিও থাকে, তার সাথে সাথে আমাদের বৃত্তীয় গতি থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি থাকে, কারণ একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাহলে এখানে সরল রৈখিক গতি আর ঘূর্ণন গতি দুটো একসাথে থাকে, তাই এটাকে আমরা বলতে পারি সাইকেলের চাকার গতি হচ্ছে কি মিশ্র গতির উদাহরণ। তারপরে দেখো আছে নাগরদোলার গতি কোন গতির উদাহরণ? তো এটা বেসিক্যালি আমাদের বৃত্তীয় গতির উদাহরণ, কারণ নাগরদোলার যে বাস্কেট গুলো সেটা কি একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাই না? পুরো নাগরদোলাটাকে ধরলে কিন্তু তখন তোমাদের মনে হবে মিশ্র গতি, কিন্তু এখানে মেইনলি কি হয়? বৃত্তীয় গতি হয়, কারণ হচ্ছে এখানে যে বাক্সগুলো যেগুলোর মধ্যে মেইনলি হচ্ছে মানুষ হচ্ছে বসে থাকে, সেগুলো হচ্ছে একটা বৃত্তাকার পথে হচ্ছে ঘুরতে থাকে, সেই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা বৃত্তীয় গতির উদাহরণ। ঠিক আছে, তারপরে হচ্ছে স্ক্রু ড্রাইভারের গতি কোন গতির উদাহরণ? তো স্ক্রু ড্রাইভার দেখবে একটা নির্দিষ্ট কক্ষে, মানে যেখানে হচ্ছে স্ক্রু আছে তার উপর বসেই ঘুরতে থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এটা হয়ে যাচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। ঠিক আছে, 5 নম্বর চলে আসি, বৈদ্যুতিক পাখার গতি কোন গতির উদাহরণ? বৈদ্যুতিক পাখা মানে কি? এটা একটা অক্ষকে কেন্দ্র করেই হচ্ছে তার চারপাশে ঘুরছে, তাই তো? পাখা যেটা আছে, তাহলে সেক্ষেত্রে যেহেতু একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতির উদাহরণ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বলতে কি বোঝো? তো এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। দূরত্ব, সরণ, ত্বরণ, এগুলো হচ্ছে খেয়াল রাখবে। দেখো, অতিক্রান্ত দূরত্ব বলতে কি বোঝায়? কোনো গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এখানে কিন্তু খেয়াল রাখবে সময়ের কোনো মেনশন নেই, কারণ এরপরে আমরা যখন হচ্ছে বেগ পড়বো তখন সেখানে সময় মেনশন থাকবে, এবং ওটাই হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্বের সাথে বেগের পার্থক্য, সেটা আমি বলেও দেবো। ঠিক আছে, নাও তারপরে কোশ্চেন চলে আসো, সরণ কাকে বলে? কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকেই সরণ বলা হয়। ওকে, তাহলে যে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর, মানে দেখো একটা হচ্ছে ধরে নাও বস্তু, আমি বললাম এখানে তোমাদের এক্সাম্পল যদি আমি দিই, ধরো এখানে এ বিন্দু থেকে হচ্ছে চলা স্টার্ট করেছে, এবার এটা হচ্ছে এরকম বাঁকা বাঁকা পথে হচ্ছে গেল, গিয়ে 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 আবার ঘুরে হচ্ছে এই জায়গায় এসে এই বিন্দুতে হচ্ছে মিশলো। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে গেল, তাহলে এখানে এর গতিপথ বা তাহলে এখানে এই বস্তুটা সরণ কতটা হবে? আমরা এই এর সাথে বি কে, কারণ এটা থেকে এইটা কি একটা নির্দিষ্ট বিন্দু, তাই তো? তাহলে এইটা যদি আমরা জুড়ে দিই, যে সরলরেখা পাবো, এদের মাঝের যে দূরত্ব এটাই হয়ে যাবে তার সরণ। ঠিক আছে, এটা খেয়াল রাখো। তো এক্ষেত্রে বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের সরণ। ঠিক আছে, এবার চলে আসি দ্রুতি কাকে বলে। দেখো, দ্রুতি হচ্ছে কোনো গতিশীল বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই গতিশীল বস্তু দ্রুতি বলে। ঠিক আছে, তাহলে দ্রুতি কাকে বলে? এখানে দেখো, অতিক্রান্ত দূরত্ব আর দ্রুতির মধ্যে, সরি বেগ বলেছিলাম আমি, বেগ নয়, এটা হচ্ছে দ্রুতি। তো দ্রুতির ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব থেকে পার্থক্য একটাই, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় বস্তুর দ্রুতি। ঠিক আছে, তারপর চলে আসি আমরা বেগ। একক সময়ে কোনো গতিশীল বস্তু কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর বেগ বলা হয়। তাহলে এটা কি নির্দিষ্ট দিকে, মানে কি এটা সরণ ঘটছে, এবং এটা কি নির্দিষ্ট সময়ের সাপেক্ষে আমরা বলতে পারি যে সরণ ঘটে, তাকেই বলা হয় ওই বস্তুর বেগ। ওকে, নাও তারপর চলে আসি আমি 10-এরটা, ত্বরণ কাকে বলে? কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কোনো একটি গতিশীল বস্তু
সময়ের সাপেক্ষে, নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কতটা বেগ যাচ্ছে এবং প্রত্যেক সময় তার বেগ হচ্ছে কি বাড়ছে, এই যে বেগ বৃদ্ধির হার তাকেই বলা হয় কিন্তু ত্বরণ। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। তারপর আছে দেখো ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার আসে কেন? তো ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার আসে কারণ একবার গতিশীল বস্তুর বেগ বোঝানোর জন্য এবং আরেকটা হচ্ছে বেগ বৃদ্ধির হারকে বোঝানোর জন্য। ঠিক আছে, আর যেটা আমরা পরের পেজে চলে আসলাম, তো আরেকবার কি বেগ বৃদ্ধির হারকে বোঝানোর জন্য। ওকে, নাও এবার চলে আসি আমরা তারপরের কোশ্চেনে। কি বলেছে দেখো, নিউটনের 3টি গতিসূত্র লেখো। তো নিউটনের গতিসূত্র তোমরা হচ্ছে আগে শুনেছো হয়তো, আর যদি না শুনে থাকো তাহলে এই যে 3টে গতিসূত্র খাতায় লিখে নাও বা হচ্ছে বই পাশে নোট করো, যেখানে লেখো, কিন্তু এই 3টে যেন একদম ঠোঁটস্থ হয়ে থাকে, একদম পুরো মুখস্থ, কারণ এই 3টেই কিন্তু তোমাদের ক্লাস 9-10 পর্যন্ত এর কনসেপ্ট কিন্তু প্রত্যেকটা লাগবে। আর যারা হচ্ছে 11-12 সায়েন্স রাখবে তাদেরও কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগবে। ঠিক আছে, ওই জন্য ভালো করে এই 3টে সূত্র একদম জল করে নাও। দেখো প্রথম গতিসূত্র কি বলেছে, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করলে একটি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং একটি গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই অভিমুখে চলতে থাকবে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে দ্বিতীয় গতিসূত্র, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভর ও বেগের পরিবর্তনের সাথে সমানুপাত সম্পর্কে থাকে। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে, প্রথম গতিসূত্র হচ্ছে বাইরে থেকে যদি কোনো ব্যক্তি বস্তু তার উপর যদি বল প্রয়োগ না করা হয়, যদি বস্তুটি স্থির থাকতো তাহলে বস্তুটি চিরকাল স্থির থাকার চেষ্টা করে, এবং যদি বস্তুটি গতিশীল থাকতো তাহলে ওই বস্তুটি ওই সমবেগ নিয়ে যে দিকে গতিশীল ছিল সেই দিক বরাবরই হচ্ছে চলতে থাকে, কখনো সেটা থামবে না। ঠিক আছে, এক নম্বর। দ্বিতীয়ত কি বলা হয়েছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে মানে প্রযুক্ত বল বস্তুটির ভরবেগ, তার যেটা ভর আছে প্লাস সে যদি কোনো বেগ নিয়ে চলতে থাকে তাহলে সেই যে বেগ সেই ভরবেগের পরিবর্তন তার কি সমানুপাতে হচ্ছে ঘটে, মানে যে বল প্রযুক্ত করা হয় তার সাথে এটা সমানুপাতে থাকে। ঠিক আছে, বল যদি বেশি প্রয়োগ করা হয় তাহলে তার ভরবেগের পরিবর্তন কি বেশি হবে, যদি অল্প বল প্রয়োগ করে তাহলে তার ভরবেগের পরিবর্তনও অল্প হবে। এবার বলেছে প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে, প্রযুক্ত বল তুমি যখন পাশে দিচ্ছ, পাশের দিকে বল প্রয়োগ করছো তাহলে ওটা পাশেই ক্রিয়া করবে, বস্তুটা সরণ কোন দিকে হবে, পাশেই হবে। যদি তুমি সামনের দিকে ঠেলো বা বল প্রয়োগ করো তাহলে কি হবে, বস্তুটা সরণ সামনের দিকে হবে। এই সিম্পল জিনিসটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এবার চলে আসো তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, যে কারণে তুমি কাউকে চর মারলে সেও কিন্তু তোমাকে চরই মারবে। ঠিক আছে, যাই হোক, মানে চর ছাড়া অন্য কিছু মারতে পারে, কিন্তু এখানে বুঝতে হবে মানে কি এখানে ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। ঠিক একইভাবে ধরো একজন ব্যক্তি নৌকো থেকে লাফ দিচ্ছে, দেখবে নৌকোটা একটু পিছনে সরে গেল, কেন? কারণ ব্যক্তি হচ্ছে নৌকোর উপর বল প্রয়োগ করছে। ঠিক আছে, মানে ক্রিয়া করছে এখানে, এবার ক্রিয়া করে সে হচ্ছে লাফানোর চেষ্টা করছে, কারণ শুধু যদি লাফাতে যায় বল প্রয়োগ না করে তাহলে সেক্ষেত্রে পারবে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ক্রিয়া করছে, তখন নৌকোটা হচ্ছে তার উপর বল প্রয়োগ করছে, যে কারণে ব্যক্তিটা লাফিয়ে ডাঙা পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এই যে ব্যক্তি যখন আবার শেষে বল প্রয়োগ করলো তখন নৌকোটা কি হলো, কিছুটা সরে গেল। বোঝা গেল এটা? এবার চলে আসো আমরা 13 নম্বরে, বলের ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? তো বেসিক্যালি বলের ধারণা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়, কারণ এখানে আমরা বইতে পড়েছিলাম যে F ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এটা আমরা আগেও ক্লাস 8-এও পড়েছিলাম, F ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ। ঠিক আছে, F ইজ ইকুয়াল টু এম ইন্টু হচ্ছে এ। ঠিক আছে, এম ইন্টু এ। তো F ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, তো এখান থেকেই আমরা বলতে পারি হচ্ছে বলের ধারণা কোথা থেকে পাওয়া যায়, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। ঠিক আছে, কারণ F ইজ ইকুয়াল টু এখানে কি ইন্ডিকেট করে, বলকে ইন্ডিকেট করে। তারপর হচ্ছে দেখো স্যার আইজ্যাক নিউটনের লেখা বইটির নাম কি? তো স্যার আইজ্যাক নিউটনের লেখা বইটির নাম প্রিন্সিপিয়া, এই নামটা মনে রাখবে, তোমাদের কিন্তু কোশ্চেন আসে। তারপর হচ্ছে জাড্ডো কাকে বলে? তো জাড্ডো কাকে বলে? জাড্ডো বেসিক্যালি যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চায় এবং কোনো স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু আমরা বলতে পারি এক্ষেত্রে, স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় তাকে হচ্ছে বা এই ধর্মকেই বলা হয় কি জাড্ডো। ঠিক আছে, প্রত্যেকটা পদার্থের মধ্যেই কিন্তু এই ধর্ম বর্তমান। ওকে, এবার দেখো তোমাদের অনেকেই হচ্ছে পার্ট 1 যারা হচ্ছে অনেকে কোশ্চেন আনসার চাইছিলে, তো দেখো পিডিএফটা এই মুহূর্তে তো দেওয়া পসিবল না, কারণ একসাথে সবগুলো কমপ্লিট হলে দেন তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে। ঠিক আছে, তো আপাতত মোটামুটি আশা করছি এই সপ্তাহের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো এই 15টা কোশ্চেনের আনসার তোমরা হচ্ছে দেখছো, এটা মুখস্থ করছো, খাতায় কিছু নোট ডাউন করা হলে করছো। ঠিক আছে, বাকি যে হচ্ছে 15 থেকে 20টা কোশ্চেন বা 30টা কোশ্চেন যেগুলো হচ্ছে পার্ট 2 তে আসবে, সেগুলো মোটামুটি হচ্ছে এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তো তারপরেই তোমরা যারা হচ্ছে টেলিগ্রামে আছো তারা সেখান থেকে পিডিএফ গুলো নিয়ে নিতে পারবে, আর যারা এখনো টেলিগ্রাম জয়েন করনি তারা অবশ্যই হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে হচ্ছে টেলিগ্রাম জয়েন করো, করে সেখান থেকে চাইলে এই পিডিএফ গুলো ডাউনলোড করতে পারো। ওকে, তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।